সেটাকে আসলে বয়ান হিসেবে সামনে হাজির করা হচ্ছে কিনা, রাশেদ খান যে কথাটি এখানে একটা অভিযোগ আকারে আতিক মুজাহিদ নিয়ে এসেছেন, আমি এটা শুনতে চাইছি। এবং আতিক একটা প্রশ্নও করেছিলেন যে তাহলে আপনাদের দলের উৎস কি, আয়ের উৎস কি, সে বিষয়ে যদি আপনি একটু বলেন। আচ্ছা, আতিক মুজাহিদ ভাই যে কথাগুলো বললেন একটু উত্তর দেব, তারপরে আমি আশা করি কথার মধ্যে আসলে আসবে আপনার উত্তরটাও। দেখেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনটা কি আসলে সরকার পতনের আন্দোলন ছিল? তিনি যেহেতু বললেন যে আমরা ওই সময় প্রত্যাশা করেছিলাম, তিনি মালয়েশিয়ায় বসে এই প্রত্যাশা করতে পারেন না। আমরা যে সময় রাজপথে আন্দোলন করে মার খাচ্ছিলাম, আমি তো ওই সময় প্রথম অ্যারেস্ট হই। আমি তো বলেছিলাম যে এটা কি তার বাপের রাষ্ট্র। এরপরে আমাকে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় জেলে নেওয়া হয়, 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। আতিক ভাইদের উচিত ছিল দেশকে ভালোবেসে যে প্রত্যাশা উনি করেছিলেন এসে আমাদের সাথে আন্দোলনে যুক্ত হওয়া, তাহলে মনে হয় একটা কিছু হতো। আমি রাশেদ খান মার খাচ্ছি, আমি বলছি বাঁচাও বাঁচাও, আপনি আমাকে বাঁচাইতে আসেন না। ভাই শুনেন, পতনটা কেমনে হবে আমি শেষ করতে চাই। শুনতে বলেছে মনে আমি বলেছি ছাত্রলীগ আমাকে 2015 সালে 14 সালে 2-3 বার মারার পরে আমি ক্যাম্পাসে ক্লাস করতে পারি নাই। আমি কোনো রকম অনার্স শেষ করে আমার কিন্তু এখন অ্যাপের সার্টিফিকেট, আমি কিন্তু ফুল সার্টিফিকেট তুলতে পারি, ওটি নিয়ে কিন্তু আমাকে মালয়েশিয়া পালাইতে হয়েছে, মানে মায়ের খেয়ে ক্যাম্পাসেই থাকতে পারছি না। ঠিক আছে, সেটা তো আপনাকে শুনতে হবে। আমি কিন্তু পালাইতে পারি নাই। সেটা আমার সুযোগ ছিল আমেরিকায় যাওয়া, আমার সুযোগ ছিল ইউরোপে যাওয়া। অনেকে বলেছিল যে আপনি একটু চলে আসেন, কারণ যেভাবে আপনার উপরে শেখ হাসিনা দমনপীড়ন করছে, আপনার নামে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা দেওয়া হয়েছে, এই দেশে আপনি বাঁচতে পারবেন না। এমনকি যে সময় আমি জেলে গিয়েছিলাম, আমার মা অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছে, তারা বলেছে যে রাশেদ কখনো জামিন পাবে না। এমনকি আমার পক্ষে আইনজীবীরা কথা বলবে সেটিও অনেকে বলতে চাচ্ছিল না। তো যাই হোক, ভাইরা পালাতে পেরেছিলেন, কিন্তু রাশেদ খান পালাইতে পারে নাই, কারণ আমার উপর দায়বদ্ধতা ছিল। আমরা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত লড়াইটা চালিয়ে গিয়েছি। আমরা যে সময় দেখলাম যে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে হাসিনার কিচ্ছু করতে পারবো না, হয়তো একটা দাবি পূরণ হলো, কিন্তু এরপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন করতে হবে। আসিফ বলেন, নাহিদ বলেন, আক্তার হোসেন বলেন, তারা তো আমাদের জুনিয়র ছিল, আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছে, তাই না? যাই হোক, পরে হিস্ট্রি আর না বলি, তারা তাদের একটা গন্তব্যে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। তো যাই হোক, আমরা প্রত্যাশা করেছিলাম, রাশেদ খান যে সময় লাইভ করে বলছিল না, আমি তো ভাবছিলাম যে আমাকে গুম করে নিয়ে যাবে। তো জামাত তো বিশাল বিপ্লবী দল, তো সেই বিপ্লবী শক্তি কোথায় ছিল যারা এখন বলে যে 3 দিনে পতন ঘটাইতে পারি, 16 দিনে পতন ঘটাইতে পারি, অথচ বছরের পর বছর জামাতের মগবাজারের কার্যালয়ে একটা তালা, সামান্য একটা তালা ঝুলেছে, খোলার জন্য কেউ যায়নি। তো কথা বলতে গেলে তো অনেক কথা আসবে, তাই না? তো বেশি বেশি বিপ্লব না করে রাষ্ট্র পুনর্গঠনে আসলে সবার উচিত বিএনপি সরকারকে সহযোগিতা করা। আর এই বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির থেকে বড় শক্তি আর কে আছে? আপনি সারাদিন বাইতুল মুকাররমে আপনি ভারতের বিরুদ্ধে আপনি স্লোগান দেন, আর আপনি ভারতীয় কূটনীতিকের সাথে রাতের বেলা বৈঠক করেন। ভাই, এটা কোন ধরনের মুনাফিকি? ভাই বললেন না যে সম্ভবত ইমানদার, মুনাফিক আর মুশরিক, তিনটার কথা বললেন, তাই না? আসলে জামাত ইসলাম কি? জামাত ইসলাম কি আসলে ইমানদার, মুনাফিক নাকি মুশরিক? না, রাশেদ ভাইরা শুধুমাত্র ইমানদার। আচ্ছা, আমি 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 জাস্ট বলি, আর বিএনপি হচ্ছে ইমানদারের পার্টি, ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় সেই প্রশ্নের উত্তর না দিয়ে অন্যান্য অনেক কথা বলেছেন, আমার প্রশ্নটার উত্তর যদি স্পেসিফিক টু মিনিটস প্রশ্নের উত্তর হলো, আপনি নিজেই কিন্তু বলেছেন যে আপনি বিএনপিকে জিজ্ঞেস করেছিলেন। দেখেন, বিএনপি একটা প্রতিষ্ঠিত দল, এবং শুরু থেকেই যারা বিএনপি করে তারা ভালো শ্রেণীর মানুষ, অনেকে ব্যবসায়ী আছে, এবং অবশ্যই মেহনতি মানুষের দল, কিন্তু সবাই তো আর অনুদান দিতে পারে না। আমি নিজে যে সময় গণ অধিকার পরিষদের সেক্রেটারি ছিলাম, আমি নিজে দেখেছি যে বিএনপির যারা পদে আছে তারা নির্দিষ্ট পরিমাণ অনুদান বিএনপির পার্টি অফিসে এসে দিয়ে যায়, আমি নিজে চোখে দেখেছি। তো বিএনপি কীভাবে পরিচালিত হয়? মোটামুটি বিএনপির দলীয় কার্যক্রম এটা স্বচ্ছ, এবং বিএনপি এটা প্রতি বছরই হিসাব দেয়। তো বিষয়টা আসলে আপনারা তো বিএনপিকে পুরাতন দল হিসেবেই আপনারা বলেন, আমাদের প্রশ্ন হলো তো আপনারা তো সংস্কারের দল, আপনারা তো নতুন দল। তো এই নতুন দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো শোনা গেল, এগুলোকে আসলেই মিথ্যা। এখন আমি যে সময় অভিযোগ উত্থাপন করব, আপনি বলবেন যে ভাই এগুলো সব ফাঁস করে দেন। তো আপনি বলেন, হান্নান মাসুদ কি আসলে চাঁদাবাজদেরকে ছাড়াই আনে নাই? আচ্ছা, হাতিয়ায় যে হান্নান মাসুদ ইলেকশন করলো, তার যে হলফনামা, একটা টেলিভিশন টক শোতে তার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। মানুষ মিথ্যা বললে কিন্তু অনেক সময় বোঝা যায়। সে মিথ্যা এতটাই বেশি বলছে যে তার বিয়ের তারিখটা ভুলে গিয়েছে। মানে মিথ্যা বলতে গেলে তো অনেক সময় আসলে এক ধরনের আতঙ্ক ভিতরে কাজ করে না? দেখবেন যে তার হলফনামায় যে পরিমাণ সম্পদ দেখিয়েছে, এই সম্পদ সে কোথায় পেয়েছে?
উপস্থাপিকা প্রশ্ন করছে, তিনি একের পর এক কথা বলছেন যে আসলে আমার আইনজীবীর পরামর্শে আমি আসলে মিথ্যা হলফনামা দেখিয়েছি। হান্নান মাসুদ যখন এই কথা বলল তখন তো আর সে এমপি নাই, মানে হান্নান মাসুদ এই মুহূর্তে আসলে এমপি না, কারণ তিনি নিজেই আচ্ছা, স্বীকার করেছেন। ঠিক আছে, কারণ আমরা আপনি জানেন এখন- okay. আরপিও সংশোধন হয়েছে, আরপিও সংশোধন হয়েছে, সেখানে উল্লেখ করা আছে কেউ যদি হলফনামায় মিথ্যা তথ্য দেয় আচ্ছা, সেক্ষেত্রে তার এমপি পদ পর্যন্ত বাতিল হবে। তার মানে হান্নান মাসুদের এমপি পদ ইতিমধ্যে নৈতিকভাবে বাতিল হয়ে গেছে।